নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটিতে রামায়ণের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মে রামায়ণ একটি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। আদিকবি বাল্মীকি এর রচয়িতা। রামচন্দ্রের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবন কাহিনী এখানে রয়েছে। রামচন্দ্রের ধর্মনিষ্ঠা, সততা, বীরত্ব, ন্যায়পরায়ণতা, ত্যাগ, সংযম, গুরুভক্তি, প্রজাপ্রীতি প্রভৃতি গুণাবলী এই কাহিনীতে ফুটে উঠেছে। মূল কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে নানা উপকাহিনী। রামায়ণ 7টি কাণ্ডে বিভক্ত: আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড। সবগুলো কাণ্ড মিলিয়ে 500 সর্গ বা পরিচ্ছেদ রয়েছে। এই সর্গগুলোতে 24,000-এর বেশি শ্লোক রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, আদিকাণ্ড। ত্রেতা যুগে ভারতবর্ষে অযোধ্যা নামে এক নগরী ছিল। স্বর্গের রাজধানী অমরাবতীর সাথে তুলনীয় এই নগরী। যুদ্ধ করে এই নগরীকে কেউ জয় করতে পারত না, তাই এর নাম অযোধ্যা। অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। সন্তান কামনা করে রাজা দশরথ পুত্রেষ্ঠি যজ্ঞ করেন। এরপর কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্নর জন্ম হয়। উপযুক্ত শিক্ষা দীক্ষায় তারা বড় হয়ে ওঠে। এদিকে বিশ্বামিত্র মুনির সিদ্ধাশ্রমে রাক্ষসেরা বড়ই উপদ্রব শুরু করে। এ থেকে বাঁচার জন্য তিনি রাম ও লক্ষ্মণকে সিদ্ধাশ্রমে নিয়ে আসেন। রামের হাতে তারকা রাক্ষসী তারকাপুত্র মারিচ ও সুবাহু নিহত হয়। এরপর সকলে মিথিলায় আসেন। মিথিলার রাজা জনকের সীতা নামে একটি মেয়ে ছিল। জনকের ইচ্ছা তার প্রাসাদে থাকা হরধনুতে যিনি গুণ লাগাতে পারবেন তার সাথেই তিনি সীতার বিয়ে দেবেন। বিশ্বামিত্রের নির্দেশে রাম ধনুক হাতে তুলে নেন। তিনি ধনুক এত জোরে টান মারেন যে ধনুক ভেঙে 2 টুকরো হয়ে যায়। এরপর রামের সঙ্গে সীতার বিয়ে হয়। রাজা জনকের আরও এক মেয়ে ছিল। তাদের মধ্যে লক্ষ্মণের সঙ্গে বিয়ে হয় উর্মিলার। জনকের ভাই ছিলেন কুশধ্বজ। তার ছিল 2 মেয়ে, মান্ডবী আর শ্রুতকীর্তি। শত্রুঘ্নের সঙ্গে বিয়ে হয় শ্রুতকীর্তির। ভরতের সাথে বিয়ে হয় মান্ডবীর। বিয়ের পর অযোধ্যায় ফেরার পথে রামের পথ আটকে দেন পরশুরাম। তিনি শুনলেন রাম হরধনু তথা শিবের নামের ধনুক ভেঙে ফেলেছেন। পরশুরাম ছিলেন শিব ভক্ত। তিনি মনে করলেন রাম হরধনু ভেঙে শিবকে অপমান করেছেন। তবে রামের সঙ্গে সুমধুর যুক্তিপূর্ণ কথায় পরশুরাম শান্ত হন। 2 নম্বর, অযোধ্যাকাণ্ড। অযোধ্যায় দশরথের বড় ছেলে রামচন্দ্রের রাজ্যাভিষেকের আয়োজন শুরু হয়। আত্মীয় স্বজন মুনি ঋষিরা উৎসবে যোগ দেন। সবার মনে আনন্দ আর ধরে না, কিন্তু রানী কৈকেয়ীর দাসী মন্থরার মনে আনন্দ নেই। কৈকেয়ীর কাছে গিয়ে সে বলে, রাম রাজা হলে তোমার নিজের ছেলে ভরতের কি হবে? ভরতকে রামের দাস হয়েই থাকতে হবে। অসুস্থ রাজা দশরথকে যখন তুমি সেবা যত্ন করেছিলে তখন রাজা তোমাকে 2টি বর দিতে চেয়েছিলেন। সেই বর চেয়ে ভরতকে রাজা করার আজই সুযোগ। মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ী রাজা দশরথের নিকট গেলেন। তিনি রাজা দশরথকে তার পূর্বে তাকে দেওয়া বরের কথা মনে করিয়ে দিলেন। এবার তিনি রাজার নিকট তার প্রতিশ্রুত বর চেয়ে বলেন, 1 বরে ভরতেরে দেহ সিংহাসন, আর বরে শ্রীরামেরে পাঠাও কানন। 14 বৎসর থাকুক রাম বনে, ততকাল ভরত বসুক সিংহাসনে। এ কথা শুনে রাজা জ্ঞান হারিয়ে ফেলেন। সব কিছু শুনে রাম পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। সহধর্মিণী সীতা ও ভাই লক্ষ্মণও তার সঙ্গে যান।
অযোধ্যাবাসী কাঁদতে কাঁদতে তাদের বিদায় জানায়। পুত্র শোকে দশরথের মৃত্যু হয়। এ সময় ভরত ছিলেন তার মামার বাড়িতে। তিনি প্রাসাদে এসে সব কিছু শুনে বেশ মর্মাহত হন এবং বনে গিয়ে রামের সঙ্গে দেখা করেন। অনেক কাকুতি মিনতি করে রামকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন, কিন্তু ব্যর্থ হয়ে রামের পাদুকা নিয়ে ফিরে আসেন। সিংহাসনের ওপর পাদুকা রেখে রামের প্রতিনিধি হিসেবে তিনি রাজ্য পরিচালনা শুরু করেন। 3 নম্বর অরণ্যকাণ্ড। বনবাসের সময়ে রাম লক্ষ্মণের হাতে বিরাট রাক্ষস নিহত হয়। ঋষি অগস্ত্য রামচন্দ্রকে অনেক অস্ত্রশস্ত্র উপহার দেন। পঞ্চবটী বনে বসবাসের সময় রাবণের বোন শূর্পণখা রাম ও লক্ষ্মণকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়। লক্ষ্মণের হাতে শূর্পণখার নাক কাটা যায়। রাক্ষসেরা রাম লক্ষ্মণকে আক্রমণ করলে রামের হাতে 14,014 জন রাক্ষসসহ খর, দূষণ ও ত্রিমূর্ধা রাক্ষস নিহত হয়। বনের অপমানের প্রতিশোধ নিতে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। জটায়ু পক্ষী বাধা দিলে রাবণের আঘাতে তার পাখা কাটা যায়। রাম লক্ষ্মণকে সীতার অপহরণের সংবাদ জানিয়ে জটায়ুর মৃত্যু হয়। 4 নম্বর কিষ্কিন্ধা কাণ্ড। সীতাকে খুঁজে খুঁজে রাম লক্ষ্মণ ঋষ্যমুখ পর্বতের কাছে পৌঁছন। সেখানে বানর রাজ সুগ্রীবের সঙ্গে রামের অগ্নি সাক্ষী করে বন্ধুত্ব স্থাপিত হয়। সুগ্রীব ও বালি 2 ভাই। বালি ছিলেন কিষ্কিন্ধার রাজা। একদা অসুর বধ করতে গিয়ে বালি আর ফিরে আসছিলেন না। সবাই ভাবল বালি নিশ্চয়ই মারা গিয়েছেন। তাই বালির ভাই সুগ্রীব কিষ্কিন্ধার সিংহাসনে বসেন। বালি ফিরে এসে সুগ্রীবকে অত্যাচার করে তাড়িয়ে দেন। মৃত্যু ভয়ে সুগ্রীব তখন ঋষ্যমুখ পর্বতে বসবাস করছিলেন। ঋষির অভিশাপের ভয়ে বালি এই পর্বতে প্রবেশ করতেন না। রামের পরামর্শে সুগ্রীব বালিকে যুদ্ধে আহ্বান করেন। রাম দূর থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করেন। সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা ঘোষণা করা হয়। এবার সুগ্রীবের নির্দেশে বানরেরা দিকে দিকে রওনা দেয়। খবর চাই কোথায় সীতা। হনুমান, জাম্বুবান প্রমুখরা বিন্ধ্য পর্বতে পৌঁছলে সম্পাতি পক্ষীর সঙ্গে তাদের দেখা হয়। সম্পাতি জানান লঙ্কার রাজা রাবণ সীতাকে আকাশপথে লঙ্কায় নিয়ে গেছে। এ কথা শুনে মহাবীর হনুমান লাফ দিয়ে সাগর পার হওয়ার উদ্দেশ্যে মহেন্দ্র পর্বতের চূড়ায় ওঠেন। 5 নম্বর সুন্দরকাণ্ড। নানা বাধা বিপত্তি পেরিয়ে হনুমান একসময় লঙ্কায় পৌঁছন। খুঁজতে খুঁজতে রাবণের অশোক বনে সীতার সঙ্গে তার দেখা হয়। এরপর হনুমান অশোক বন ধ্বংস করতে শুরু করেন। রাবণ পুত্র ইন্দ্রজিৎ এসে হনুমানকে ব্রহ্মজাল বানে বন্দি করে রাবণের কাছে নিয়ে আসেন। শায়েস্তা করার জন্য হনুমানের লেজে কাপড় চোপড়, তেল ঘি মেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। হনুমান তখন লাফিয়ে লাফিয়ে প্রাসাদে প্রাসাদে আগুন লাগাতে শুরু করেন। ফলে সারা লঙ্কায় আগুন ছড়িয়ে পড়ে। ফিরে এসে হনুমান রামের কাছে সব খবর জানান। 6 নম্বর যুদ্ধকাণ্ড। সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য সাগরের ওপরে ভাসমান সেতু নির্মাণ করা হয়। রাম লক্ষ্মণ সহ বানরেরা দলে দলে লঙ্কায় যায়। এদিকে রাবণের ভাই ধার্মিক বিভীষণ রামের চরণে শরণ নেন। অতঃপর 2 পক্ষের মধ্যে মহাযুদ্ধ শুরু হলো। রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন এবং 1 দিন মাত্র জেগে থাকেন। এরপর আবার ঘুমিয়ে পড়েন। দেশে যুদ্ধ বাতলে রাবণের নির্দেশে অসময়ে তার ঘুম ভাঙিয়ে যুদ্ধে নিয়ে আসা হয়। কিন্তু যুদ্ধে রামের ঐন্দ্রবাণে কুম্ভকর্ণের মৃত্যু হয়। লক্ষ্মণের ঐন্দ্রবাণে রাবণ পুত্র ইন্দ্রজিৎ মারা যান। রাবণের শক্তি অস্ত্রের আঘাতে লক্ষ্মণ অজ্ঞান হয়ে যান। হনুমান বিশল্যকরণীয় ওষুধ আনতে হিমালয়ে আসেন, কিন্তু বৃক্ষ চিনতে না পেরে হনুমান গোটা পর্বত শৃঙ্গই তুলে নিয়ে আসেন। ওষুধের প্রয়োগে লক্ষ্মণ সুস্থ হয়ে ওঠেন। রামচন্দ্র ধনুকে ব্রহ্মাস্ত্র জোড়েন। আকাশ পাতাল কাঁপতে শুরু করে।
ব্রহ্মাস্ত্রের আঘাতে লঙ্কার রাজা রাবণের মৃত্যু হয়। যুদ্ধ শেষে রাবণের ভাই বিভীষণকে লঙ্কার রাজা করা হয়। এবার যাকে উদ্ধারের জন্য আয়োজন, সেই সীতাকে রামের কাছে নিয়ে আসা হয়। কিন্তু সীতাকে দেখে রামচন্দ্রের কোনো অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ পেল না। কারণ একদিকে তিনি যেমন স্বামী, অন্যদিকে দেশের রাজাও। রামের এই অবজ্ঞা সীতা মেনে নিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন অগ্নিতে প্রাণ বিসর্জন দেবেন। কিন্তু মূর্তিমান অগ্নিদেব প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে সীতাকে কোলে নিয়ে বেরিয়ে আসেন। শেষে পুষ্পক রথে চড়ে সবাই অযোধ্যার পথে রওনা দেন। অযোধ্যায় রামের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। 7 নম্বর উত্তরকাণ্ড। এদিকে অযোধ্যায় প্রজাদের মধ্যে একটি জনরব সৃষ্টি হয়। সীতা রাবণের লঙ্কায় বাস করেছেন, তার চারিত্রিক শুদ্ধতা নষ্ট হয়েছে। রাজা রামচন্দ্র প্রজাদের খুশি করার জন্য সীতাকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নেন। রামের নির্দেশে লক্ষ্মণ গর্ভবতী সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে রেখে আসেন। সেখানে সীতার কুশ ও লব নামে 2 পুত্রের জন্ম হয়। এরপর 12 বছর কেটে গেছে। রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করেন। ঋষি বাল্মীকি কুশ ও লবকে সঙ্গে নিয়ে যজ্ঞে উপস্থিত হন। সীতাকে গ্রহণ করার জন্য তিনি রামকে অনুরোধ করেন, কিন্তু উপস্থিত প্রজারা তখনও নিরুত্তর। তখন রাম আবারও সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন। সীতা অসম্ভব অপমানিত বোধ করেন। তিনি ধরণী দেবীকে অনুরোধ করলে মাটি 2 ভাগ হয়ে যায়। সেখান থেকে এক নাগবাহী সিংহাসন উঠে আসে। সীতা দেবী সিংহাসনে বসে পাতালে প্রবেশ করেন। অতঃপর মহাকালীর নির্দেশে রামচন্দ্র একদিন লক্ষ্মণকে বর্জন করেন। সূর্য নদীর কূলে গিয়ে লক্ষ্মণ যোগ বলে দেহত্যাগ করেন। কিছুদিন পর রামচন্দ্র দেহত্যাগের সিদ্ধান্ত নিয়ে সূর্য নদীর কূলে আসেন। স্বজনেরা তার অনুগামী হন। রামচন্দ্র জলে নামার পর সেখানে ব্রহ্মার আগমন ঘটে। ব্রহ্মার অনুরোধে রাম বিষ্ণুর তেজে প্রবেশ করেন। অনুগামীরাও নদীর জলে প্রাণ বিসর্জন দিয়ে দিব্যলোক প্রাপ্ত হন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।